23শে জুন 1757, পলাশীর এক আমবাগান। একদিকে সংখ্যায় প্রায় 50,000 সৈন্য, অন্যদিকে মাত্র 3,000-এর একটি বাহিনী। যুদ্ধের ফলাফল অনেকেই জানেন, কিন্তু প্রশ্ন হলো কিভাবে এমন এক যুদ্ধ, যেখানে সংখ্যায় এত বড় ব্যবধান, সেই যুদ্ধ কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল। এটা কি শুধুই সামরিক দুর্বলতা ছিল, নাকি এর পেছনে কাজ করছিল আরও গভীর কিছু রাজনৈতিক বিভাজন, অর্থনৈতিক স্বার্থ আর গোপন স্ট্র্যাটেজি? এর 1 বছর আগে কলকাতায় ঘটে একটি বিতর্কিত ঘটনা, যেটিকে ব্রিটিশরা বলেছিল অন্ধকূপ ট্র্যাজেডি। সেই ঘটনাকে সামনে রেখে শুরু হয় প্রতিশোধের পরিকল্পনা। একদিকে একজন তরুণ নবাব, আর অন্যদিকে একটি ব্রিটিশ কোম্পানি, যারা শুধু ব্যবসায় সীমাবদ্ধ থাকতে চায়নি, আর এক সেনাপতি যার সিদ্ধান্ত বদলে দেয় ইতিহাসের দিক নির্দেশ। পলাশীর যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল উপমহাদেশে ক্ষমতার কাঠামো পরিবর্তনের সূচনা। ভুবন ভবনে আপনাদের আরও একবার স্বাগতম। আজ আমরা পলাশীর যুদ্ধ সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জানার চেষ্টা করব। আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। কমেন্টেও লিখে দিন। চলুন শুরু করা যাক। 18 শতকের মাঝামাঝি সময় বাংলা ছিল মুঘল সাম্রাজ্যের সমৃদ্ধ সুবা। উর্বর জমি, নদীভিত্তিক বাণিজ্য আর আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসেবে এর গুরুত্ব ছিল অসাধারণ। ইউরোপীয় শক্তিগুলির কাছে বাংলা ছিল অর্থনৈতিক সম্ভাবনার কেন্দ্রবিন্দু। 1756 সালে আলিবর্দী খানের মৃত্যুর পর তার নাতি সিরাজউদ্দৌলা নবাব হন, কিন্তু ক্ষমতায় বসার পর থেকেই তিনি একটি জটিল রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হন। দরবারে একাংশ তার প্রতি অনুগত ছিল না। কিছু সামরিক ও প্রশাসনিক কর্মকর্তা তার সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন। ফলে শাসনভার গ্রহণের মুহূর্ত থেকেই আভ্যন্তরীণ বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। এই অভ্যন্তরীণ দুর্বলতার মধ্যেই আরেকটি শক্তি ক্রমশ প্রভাব বাড়াচ্ছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা বাংলায় মূলত বাণিজ্যের জন্য এসেছিল, কিন্তু 1750-এর দশকে তাদের কার্যকলাপে পরিবর্তন দেখা যায়। দুর্গ মজবুত করা, অতিরিক্ত সৈন্য মোতায়েন, অস্ত্র সঞ্চয়, এসব পদক্ষেপ স্পষ্ট করে যে তারা শুধু ব্যবসায় সীমাবদ্ধ থাকতে চায়নি। এই পরিবর্তনের পেছনে ছিল বৃহত্তম আন্তর্জাতিক প্রেক্ষাপট। ইউরোপে ব্রিটেন ও ফ্রান্সের সংঘর্ষ উপনিবেশগুলোতেও প্রভাব ফেলেছিল। কোম্পানি আশঙ্কা করছিল, যদি ইউরোপীয় যুদ্ধ ভারতের মাটিতে ছড়িয়ে পড়ে, তবে তাদের বাণিজ্য কেন্দ্র ঝুঁকিতে পড়বে। তাই তারা আগাম প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু নবাবের অনুমতি ছাড়া দুর্গ শক্তিশালী করা এবং সংক্রান্ত বিষয়ে অনিয়ম, এসব বিষয়ে নবাব সিরাজ মেনে নেননি। তিনি এটিকে তার সার্বভৌম ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ হিসাবে দেখেন। উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। এই উত্তেজনার পরিণতি দেখা যায় 1756 সালে। নবাব কলকাতা আক্রমণ করেন এবং ফোর্ট উইলিয়াম দখল করেন। এরপর ঘটে একটি ঘটনা যা পরবর্তী রাজনৈতিক ঘটনার প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ব্ল্যাক হোল অব ক্যালকাটা। ব্রিটিশ কর্মকর্তা জন হলওয়ের বিবরণ অনুযায়ী একটি ছোট্ট কারাকক্ষে বহু বন্দীকে একত্রে আটকে রাখা হয় এবং রাতে শ্বাসরোধে অনেকের মৃত্যু ঘটে। তবে পরবর্তী ঐতিহাসিক বিশ্লেষণে এই ঘটনার সংখ্যা ও বিবরণ নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু গবেষক মনে করেন ঘটনার বিবরণ অতিরঞ্জিত হতে পারে। তবে বিতর্ক থাকলেও একটি বিষয় স্পষ্ট, এই ঘটনাকে ব্রিটিশরা শক্তভাবে প্রচার করে এবং সামরিক প্রতিক্রিয়ার নৈতিক ভিত্তি হিসেবে ব্যবহার করে। কলকাতা পুনর্দখল এবং নবাবকে শাস্তি দেওয়ার পরিকল্পনা দ্রুত গড়ে ওঠে। এই পর্যায়ে ব্রিটিশদের সামরিক প্রতিক্রিয়া সংগঠিত হয় মাদ্রাজ থেকে। পাঠানো হয় একটি বাহিনী, যার নেতৃত্বে ছিলেন রবার্ট ক্লাইভ। ক্লাইভ পরিস্থিতিকে শুধু সামরিক সংঘর্ষ হিসেবে দেখেননি। তিনি বুঝতে পারেন সংখ্যায় বড় নবাবী বাহিনীকে সরাসরি পরাজিত করা কঠিন হবে। তাই যুদ্ধের পাশাপাশি শুরু হয় রাজনৈতিক কূটনীতি। নবাবের অভ্যন্তরীণ বিরোধিতাকে কাজে লাগানোর চেষ্টা শুরু হয়। অর্থাৎ পলাশীর যুদ্ধের আগেই সংঘর্ষের ভিত্তি তৈরি হয়ে গিয়েছিল। একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন, অন্যদিকে আন্তর্জাতিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা, এবং তার সাথে যুক্ত হয়েছিল একটি বিতর্কিত ঘটনা, যার প্রতিশোধের যুক্তি তৈরি করে। এভাবেই বাংলা ধীরে ধীরে এগিয়ে যায় 1757 সালের সেই সিদ্ধান্তমূলক সংঘর্ষের দিকে। কলকাতা পুনর্দখলের পর সংঘর্ষ কেবল সামরিক অবস্থানে সীমাবদ্ধ থাকেনি। এই পর্যায়ে রাজনৈতিক হিসাব নিকাশও আরও সক্রিয় হয়ে ওঠে। নবাবের দরবার আগে থেকেই অসন্তোষ ছিল, এইবার সেই অসন্তোষকেই কাজে লাগানোর চেষ্টা শুরু হয়। নবাবের সেনাপতি মির্জাফর সহ কয়েকজন প্রভাবশালী দরবারি গোপনে ব্রিটিশদের সাথে আলোচনায় যুক্ত হন। এই আলোচনার মূল বিষয় ছিল ক্ষমতার ভবিষ্যৎ বিন্যাস। শর্ত স্পষ্ট ছিল, যদি সংঘর্ষের সময় সমর্থন না দেওয়া হয় বা নিরপেক্ষ থাকা যায়, তবে নবাবের পদ তাকে দেওয়া হবে। এই সমঝোতা ছিল কৌশলগত,
ব্রিটিশদের কাছে এটি একটি সামরিক ঝুঁকি কমানোর উপায়। অসন্তুষ্ট দরবারীদের কাছে এটি ছিল ক্ষমতা অর্জনের সুযোগ। ফলে যুদ্ধ শুরু হওয়ার আগেই শক্তির ভারসাম্য বাস্তবে বদলে যেতে শুরু করে। যুদ্ধস্থল ছিল নদিয়ার পলাশীর আমবাগান। নবাবের বাহিনী সংখ্যা ছিল প্রায় 50,000। তাদের হাতে ছিল ভারী কামান ও অশ্বারোহী বাহিনী। অন্যদিকে ব্রিটিশ বাহিনী ছিল আনুমানিক 3,000-এর মতো, যার মধ্যে ইউরোপীয় সৈন্য এবং দেশীয় সিপাহী উভয়ই ছিল। প্রথম দিকে কামান বিনিময়ের মধ্যে যুদ্ধ শুরু হয়, কিন্তু দুপুরের দিকে আবহাওয়া পরিবর্তিত হয়। বৃষ্টি নামায় নবাবের পক্ষের অনেক কামানের বারুদ ভিজে যায়। অপরদিকে ব্রিটিশরা তাদের গোলাবারুদ সুরক্ষিত রাখতে সক্ষম হয়। তবে যুদ্ধের মোড় ঘোরানোর উপাদান ছিল আরেকটি। মীর জাফরের নেতৃত্বাধীন বাহিনী কার্যত নিষ্ক্রিয় অবস্থানে থাকে। তারা পূর্ণাঙ্গ আক্রমণে অংশ নেয়নি। ফলে নবাবের বাহিনী সংখ্যায় বড় হলেও সমন্বিত আক্রমণ গঠন করতে পারেনি। সামরিক ইতিহাসের বিশ্লেষণে দেখা যায়, যখন একটি বাহিনীর মধ্যে আস্থা ও সমন্বয় দুর্বল হয়, তখন সংখ্যাগত শক্তি কার্যকর থাকে না। পলাশীর ক্ষেত্রেও সেটাই ঘটে। কয়েক ঘন্টার মধ্যেই যুদ্ধের ফল স্পষ্ট হয়ে ওঠে। নবাব পেছনে সরতে বাধ্য হন। যুদ্ধের পর সিরাজউদ্দৌলা পালিয়ে যান, কিন্তু অল্প সময়ের মধ্যেই তাকে ধরা হয় এবং নিহত করা হয়। এরপর মীর জাফর নবাব হিসেবে ঘোষিত হন। তবে এই ঘোষণার মধ্যেই রাজনৈতিক বাস্তবতা স্পষ্ট ছিল। প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্তে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির প্রভাব ক্রমশ বাড়তে থাকে। অর্থাৎ পলাশীর যুদ্ধের ফলাফল শুধু একজন শাসকের পতন নয়, এটি ছিল কার্যত ক্ষমতার কাঠামোর পুনর্নির্বাস। বাহ্যিকভাবে নবাবের আসন অপরিবর্তিত থাকলেও বাস্তব নিয়ন্ত্রণ ধীরে ধীরে একটি বাণিজ্যিক কোম্পানির হাতে কেন্দ্রীভূত হতে শুরু করে। পলাশীর যুদ্ধের পরপরই পরিবর্তনটা শুধু রাজনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি। এরপর দ্রুত অর্থনৈতিক কাঠামোতেও প্রভাব পড়তে শুরু করে। মীর জাফর নবাব হলেও কোম্পানি বিপুল পরিমাণ অর্থ ও উপটৌকন লাভ করে। যুদ্ধের ক্ষতিপূরণ, উপহার এবং বাণিজ্যিক সুবিধার মাধ্যমে তাদের আর্থিক শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। কিন্তু প্রকৃত পরিবর্তন আসে কয়েক বছর পর। 1765 সালে মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় কোম্পানিকে বাংলার দেওয়ানি প্রদান করেন। এই সিদ্ধান্তের মাধ্যমে রাজস্ব সংগ্রহের অধিকার কোম্পানির হাতে আসে। এটি ছিল একটি মৌলিক পরিবর্তন। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এখন সরাসরি কর সংগ্রহ করছে, প্রশাসনিক কাঠামো পরিচালনা করছে এবং অর্থনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে। অর্থাৎ বাণিজ্যিক উপস্থিতি থেকে প্রশাসনিক কৃতিত্বে রূপান্তর সম্পন্ন হয়। এই পর্যায় থেকেই বাংলার অর্থনৈতিক ব্যবস্থায় নতুন নিয়ম প্রয়োগ হতে শুরু করে। দেওয়ানি লাভের পর বাংলার রাজস্ব ব্রিটিশ নিয়ন্ত্রণে কেন্দ্রীভূত হয়। রাজস্ব সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তন আসে, যা কৃষি ও গ্রামীণ অর্থনীতির ওপর প্রভাব ফেলে। একই সঙ্গে সামরিক ও প্রশাসনিক ক্ষমতাও কোম্পানির অধীনে ধীরে ধীরে সংগঠিত হতে থাকে। বাংলা ছিল এই প্রক্রিয়ার সূচনা বিন্দু। পরবর্তী কয়েক দশকে একই মডেল ভারতের অন্যান্য অঞ্চলেও প্রয়োগ করা হয়। অর্থনৈতিক সম্পদের প্রবাহও ধীরে ধীরে ব্রিটেনমুখী হয়। এর ফলে কোম্পানির সামরিক শক্তি ও প্রশাসনিক প্রভাব আরও বিস্তৃত হয়। এই পরিবর্তন শুধু শাসন ব্যবস্থায় সীমাবদ্ধ ছিল না, রাজস্ব নীতি, জমিদারি কাঠামো এবং প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। পলাশীর যুদ্ধকে যদি একটি সামরিক সংঘর্ষ হিসেবে দেখা হয়, তাহলে তার প্রকৃত গুরুত্ব বোঝা যায় না। এটি ছিল রাজনৈতিক বিভাজন, কূটনৈতিক সমঝোতা এবং অর্থনৈতিক স্বার্থের সমন্বয়ে তৈরি এক পরিবর্তন বিন্দু। 1757 সালে সেই দিনটি শুধু একজন নবাবের পতন ঘটায়নি, এটি উপমহাদেশে ক্ষমতার কাঠামো পুনর্গঠন করেছিল। পলাশীর যুদ্ধ তাই কেবল একটি যুদ্ধ নয়, এটি ছিল এমন একটি মুহূর্ত যেখান থেকে প্রায় 2 শতকের উপনিবেশ ইতিহাসের সূচনা হয়। পলাশীর যুদ্ধ আমাদেরকে বারবার মনে করায়, বাইরের শত্রু থেকেও অনেক বেশি বিপজ্জনক হয় ঘরের শত্রু। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর আপনার কোনো মতামত থাকলেও দিতে পারেন। ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।